এখন যে ঘটনাটা শোনাবো তোমাদের সেটা সত্যি ঘটনা তো অবশ্যই, তবে কোনো ক্রাইমের ঘটনা নয়। আশ্চর্যজনক একটা ঘটনা, রহস্যময় একটা ঘটনা। এই ঘটনাটা একটা সময় সমস্ত নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়াতে, এমনকি নিউজ চ্যানেলেও দেখানো হয়েছিল। গুগলেও সার্চ করলে তোমরা দেখতে পাবে। তো ঘটনাটা ছিল রাজস্থানের। রাজস্থানের একটা ভরতপুর নামের জায়গা, সেখানে একটা ফ্যাক্টরি ছিল। ঘটনাটা সেই সময়কার, যখন লকডাউনের পরে লকডাউন শেষ হয়েছে। 2020 সালে কোভিড টাইম এসেছিল, সারা দেশের সবকিছু বন্ধ হয়ে গেছিল। কেউ অফিসে যাচ্ছিল না, কোনো বাচ্চারা স্কুলে যাচ্ছিল না, সবাই বাড়িতেই বন্ধ ছিল। কিন্তু যখন লকডাউন প্রথম শুরু হয়, তখন রাজস্থানের ভরতপুর এলাকার ওই ফ্যাক্টরির মালিক বলেছিল, সবাই যে যার নিজের বাড়ি ফেরো, চিন্তা কেউ করবে না। 3 মাস পর্যন্ত তোমাদের যা যা স্যালারি আছে, এত বছর ধরে তোমরা আমার এই কারখানাতে কাজ করছো, তোমরা অবশ্যই স্যালারি পাবে, তবে পুরোটা পাবে না, একটু কম করে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তো যারা সেখানে কাজ করতো সবাই নিশ্চিন্ত হয়ে যে যার বাড়ি ফিরেছিল। সবাই অপেক্ষা করছিল যে লকডাউনটা কবে খুলবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা সবাই জানি, বারবার বারবার লকডাউন আরো 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 বাড়তে থাকে। এদিকে ফ্যাক্টরির মালিক, আগেই বলেছি, তিনি বলেছিলেন 3 মাসের স্যালারি দেওয়া হবে, একটু কমিয়ে দেওয়া হবে। তিনি কিন্তু নিজের কথা রেখেছিলেন। কিন্তু ধীরে ধীরে যখন লকডাউনটা আরো বাড়তে থাকে, ভদ্রলোক তিনিও কিন্তু যথেষ্ট হৃদয়বান, দয়ালু একজন মানুষ ছিলেন, কিন্তু তাকেও ডিসিশন নিতে হয়েছিল যে তিনি আর টাকা দিতে পারবেন না। তবে হ্যাঁ, লকডাউন যদি কখনো শেষ হয়ে যায়, তখন তিনি যখন আবার নিজের ফ্যাক্টরি খুলবেন, তার পুরনো এমপ্লয়িরা আবার যে যার নিজের পুরনো কাজে ফিরে আসতে পারে। তো লকডাউনের দুঃসময়টা কেটে গেছিল, কাটার পরে এসেছিল লকডাউনের পরবর্তী সময়টা। সব কলকারখানা, সিনেমা হল, মল সব খুলেছিল। তখন ভরতপুরের সেই কারখানাটাও খুলেছিল। সব এমপ্লয়িরা এসে কাজে যোগ দিয়েছিল। ভরতপুর থেকে কিছুটা দূরে, 40 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, পাহাড়সর গ্রামটার নাম। সেখানকার একজন কর্মচারী, নাম বিনোদ রাঠোর, সে ওই কারখানাতেই কাজ করত। সেও নিজের পুরনো কাজে এসে ফিরেছিল। তবে আশ্চর্যজনকভাবে ওখানকার যে লোকজনেরা, যারা সহকর্মী সাথে কাজ করে, তারা লক্ষ্য করছিল লকডাউনের পরবর্তীকালে যখন অফিস আবার খুলেছে, তখন কিন্তু সেই বিনোদের ব্যবহারে অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিয়েছে। পরিবর্তন বলতে, আগে যেমন মানুষ ছিল বিনোদ, সবার সাথে দাঁড়িয়ে গল্পগুজব করতে ভালোবাসতো, হাসি ঠাট্টা করতো, সবাইকে সে মন ভালো করে রাখতো। কিন্তু আবার যখন সে এসে অফিসে কাজ করছিল, সে কারোর সাথে কথা বলতো না, একদম চুপচাপ হয়ে গেছিল। দরকার ছাড়া সে কথাই বলতো না, এমনকি লোকজনের সামনে গিয়ে সে দাঁড়াতোও না, সারাক্ষণ কাজ করতো। শনি রবি হলে আগের বিনোদ বাড়ি যেত, এই বিনোদ কিন্তু শনি রবিতেও বাড়ি যেত না, এমনকি সে রাত্রির জেগে ওভারটাইম করা শুরু করে। একদিন ওই কারখানার ম্যানেজার, যেখানটাতে বিনোদ কাজ করত, ওই এরিয়াটার তদারকি যে ম্যানেজার করত, সে রাত্রেবেলায় বিনোদকে কাজ করতে দেখে তার কাছে এসে জিজ্ঞেস করেছিল, সারাদিন কাজ করো, আবার রাতেও কাজ করো, তোমার ঘুম পায় না? তখন বিনোদ উত্তর দিয়েছিল যে আজকাল নীন্দ আতি কাহা হ্যায়, মানে হচ্ছে আজকাল ঘুম আসে কোথায়। যাই হোক, ম্যানেজারের মনে হয়েছিল যে কোনো একটা দুঃখ কষ্ট আছে হয়তো তার, যার জন্য সে সারাদিন সারা রাত এইভাবে খাটছে। তিনি আর কথা বাড়াননি। তবে বিনোদকে তিনি দেখেছিলেন সারাক্ষণ বিনোদ কাজ করে। সেই রকমই অন্য আরো একদিন নাইট ডিউটি করছে বিনোদ। কারখানার বেশ কিছু কর্মচারী কিন্তু নাইট ডিউটি করত,
কিন্তু তাদের সংখ্যা খুব বেশি নয়। একদিন ওই কারখানার একজন সিকিউরিটি গার্ড হঠাৎ করে বিনোদের যে জায়গাটা যেখানটাতে বিনোদ কাজ করে সেখানে এসেছিল। সে দেখেছিল যে বিনোদের ওই জায়গার কাছে একটা বেঞ্চের ওপরে দুটো বেঞ্চ জোড়া লাগিয়ে কেউ একজন শুয়ে আছে। তবে সেটা বিনোদ নয়, বিনোদের থেকে তার সাইজ আরো অনেকটা বেশি। তাহলে এটা কে? তার ভয় লাগে। রাত্রিবেলায় বিনোদের জায়গায় যেখানে বিনোদের থাকার কথা বিনোদ নেই, বিনোদের চেয়ে ডবল সাইজের কেউ একটা শুয়ে আছে। সে ছুটে গেছিল ম্যানেজারের কাছে। ম্যানেজার আরো কয়েকজনকে সে এই কথা বলেছিল যে বিনোদের যে জায়গা সেখানে বিনোদ নেই, অন্য একজন কেউ, খুব বড় সাইজ তার, একদম জায়েন্টের মতো, ঠিক যেন মনে হচ্ছে দৈত্য। তো সবাই বলেছিল কই চলো দেখি কোথায় তোমার জায়েন্ট আছে। তারা সবাই এসে দেখেছিল বিনোদ আবার নিজের জায়গাতেই কাজ করছে। সেখান থেকে সবাই ফিরে গেছিল, তাকে কিন্তু বকেছিল অন্যরা যে তুমি ফ্যাক্টরির পরিবেশ নষ্ট করছো, সবাই কিন্তু মন দিয়ে কাজ করছে, তুমি তাদেরকে রাত্রেবেলায় ভয় দেখাচ্ছ। রাত্রে যদিও কর্মীদের সংখ্যা খুব কম, তাও কিন্তু ভয় পেয়ে গেলে তারা আর এইভাবে রাত্রেবেলায় কাজ করতে আসবে না। তাই জন্য তুমি মুখ বন্ধ রাখো, বাজে কথা বলেছিলে। সিকিউরিটি গার্ড ভাবতে থাকে সে তো যেটা দেখেছিল ঠিকই দেখেছিল, সে মিথ্যা কথা বলেনি, মিথ্যা করে কাউকে ভয় দেখাতেও চায়নি। তাহলে এই ব্যাপারটা কি হলো? 1 মাস এইভাবেই কাটে। লকডাউনের পর, কারখানা খোলার পর 1 মাস কাজ করে ফেলেছিল বিনোদ। এবার কিন্তু স্যালারির টাইম এসেছিল। স্যালারিটা হতো 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। বিনোদ 3 তারিখ থেকেই আর কাজে আসছিল না। হঠাৎ করে সে এমন করেছিল। এর আগে কখনো সে স্যালারির সময় অ্যাবসেন্ট হয়নি, কারণ স্যালারি সারা মাস কাজ করেছে মানে স্যালারির জন্য অপেক্ষা সব এমপ্লয়ি করে থাকে। বিনোদ কিন্তু আশ্চর্যজনকভাবে অফিসে আসা বন্ধ করে দিয়েছিল। ম্যানেজার, সব লোকজনরা এটাই ভেবেছিল বিনোদের হয়তো কোনো বাড়িতে অসুবিধা হয়ে গেছে যার জন্য বিনোদ আসতে পারছে না, কিছু খবরও দিতে পারছে না। কিন্তু অফিসের যে ম্যানেজার, তিনি এই ব্যাপারটা মালিককে জানিয়েছিলেন। আগেই বলেছি যে ওই কারখানার মালিক যথেষ্ট দয়ালু, হৃদয়বান, সৎ প্রকৃতির একজন মানুষ। ওনাকে যখন জানানো হয় তো উনি বলেন যে বিনোদের নিশ্চয় কোনো না কোনো বিপদ হয়েছে। তো বিনোদের যে বাড়ির ঠিকানা রয়েছে খুব বেশি দূরে নয়, ভরতপুরের একটা গ্রামে। তো সেখানে গিয়ে তাকে টাকাটা তার দিয়ে আসতে হবে, তার প্রাপ্য টাকা। সে হয়তো এখানে আর কাজ করবে না বা অন্য কোনো কারণ ঘটেছে, সেই কারণটাও জেনে এসো আর টাকাটাও দিয়ে এসো। ফ্যাক্টরির ম্যানেজার আর ড্রাইভার দুজনে কারখানাতে বিনোদের যে ঠিকানা ছিল সেটা নিয়ে চলে গেছিল বিনোদের গ্রামে। খুব সহজেই বিনোদের বাড়িটা দেখতে পাওয়া যায়। সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে বিনোদকে ডাকো। তো বিনোদ আসেনি, বিনোদের স্ত্রী বেরিয়ে এসেছিল। সেই ভদ্রলোক বলেন যে আমি বিনোদ যেখানে কাজ করে সেখান থেকে এসেছি। তো ভদ্রমহিলা তাকে একটা চেয়ার দিয়েছিলেন, বাড়ির বাইরেই বসতে দিয়েছিলেন, ছোট্ট একটা বাড়ি। সেখানে বিনোদের দুটো ছোট ছোট সন্তানও ছিল। এবার সেই ভদ্রলোক বলে যে আমি বিনোদের সাথে দেখা করতে এসেছি, কি হয়েছে, বিনোদ কেন 1 সপ্তাহ ধরে অফিসে আসছে না? ভদ্রমহিলা বলে যে বিনোদ অফিসে কিভাবে আসবে? বিনোদ 3 মাস আগে, করোনা কাল শেষ হওয়ার 3 মাস আগে, শেষ সময়ে তার কোভিড হয়েছিল। কোভিড হওয়ার পরে সে মারা গেছিল। ম্যানেজার কিন্তু মনে ভেবেছিল যে ভদ্রমহিলা তার সাথে ইয়ার্কি করছে, কারণ বিনোদ কয়েকদিন আগেও তো কাজ করছিল তাদের কারখানাতে। তিনি বলেন যে কিছু অসুবিধা হয়েছে, কি ব্যাপার? বিনোদ কিন্তু আমাদের কারখানাতে গত 1 মাস ধরে রাতে দিনে কাজ করছিল। সেই জন্য বিনোদের স্যালারি হিসাবে 50,000 টাকা, ওভারটাইম জুড়ে হয় 50,000 টাকা, সেটা আমাদের মালিক পাঠিয়ে দিয়েছেন। বিনোদ যদি চাকরিটা কন্টিনিউ করতে চায় খুব ভালো কথা, যদি না করতে চায় বিনোদের প্রাপ্য টাকা বিনোদের পাওয়া উচিত। তাই জন্য আমি
বিনোদের বাড়ি খুঁজে টাকাটা দিতে এসেছি আর জানতে এসেছি যে বিনোদ কেন অফিসে আসছে না, কি প্রবলেম হয়েছে। ভদ্রমহিলা অবাক হয়েছিল। ভদ্রমহিলাকে সেই ম্যানেজার খুব ভালো করে ব্যাপারটা বোঝানোতে ভদ্রমহিলা কাঁদতে শুরু করে। তারপরে সে ম্যানেজারকে বলেছিল ৩ মাস আগে সত্যি সত্যি বিনোদ মারা গেছে কোভিড টাইমে। তারপর থেকে এক একটা দিন খুব কষ্টের মধ্যে দিয়ে কাটছে আমার ২ সন্তানের। আমাদের যে আত্মীয় স্বজন প্রতিবেশীরা আমাদেরকে কোনো হেল্প করে না, তারাই বা চিরকাল কাউকে হেল্প করবে কিভাবে। আমি আমার ২ বাচ্চাকে নিয়ে কাঁদতে কাঁদতে একদিন বলেছিলাম যে আমাদের কাছে একটুও টাকা নেই, এই সময় যদি কেউ আমাদেরকে ৪০-৫০ হাজার টাকা হেল্প করতো তাহলে আমি বাড়ির বাইরে যে একটা দোকান ঘর তৈরি করা আছে সেটাতে কিছু জিনিসপত্র রেখে দোকানদারি করতে পারতাম। তাহলে কিন্তু আমি আমার ২ সন্তানের পেটটা চালাতে পারতাম, আমি তাদেরকে মানুষ করতে পারতাম। খুব কেঁদেছিলাম আর মনে মনে এই কথা ভেবেছিলাম, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে বলেও ছিলাম যে যদি এই সময় আমার কাছে ৫০,০০০ টাকা থাকতো বা কেউ যদি আমাকে হেল্প করতো। এবার মহিলা কাঁদতে কাঁদতে ম্যানেজারকে জানিয়েছিলেন যে এবার আমি বুঝতে পারছি যে আপনাদের কারখানাতে কে কাজ করছিল। বিনোদ মারা যাওয়ার পরেও নিজের ফ্যামিলিটার সাথে এতটাই অ্যাটাচ যে আসলে বিনোদ মারা যাওয়ার পরও নিজের ফ্যামিলিটাকে ভুলে যেতে পারেনি। ফ্যামিলির যে দায়িত্ব তার উপরে ছিল, সে অসহায় যে দায়িত্ব পালন করতে পারেনি। তবে সে নিজের ফ্যামিলিকে হেল্প করার জন্য এটা করেছিল। অনেকেরই হয়তো এই ঘটনাটা বিশ্বাস হবে না। জানি না কতটা সত্যি কিনা, তবে এই ঘটনা ঘটেছিল। আজও সেই কারখানার লোকেরা বিনোদের এই ঘটনা নিয়ে আলোচনা করে। ম্যানেজার বিনোদের বাড়ি থেকে ফিরে যাওয়ার পরে এই ঘটনা সব্বাইকে শুনিয়েছিল। সবাই শুনেছিল, সবার চোখে জল এসেছিল। বিনোদের ম্যানেজার কিন্তু বিশ্বাস করতে পারছিল না যে সামনে দাঁড়িয়ে থাকা বিনোদের স্ত্রী সত্যি কথা বলছে। সেই জন্য তিনি বিনোদের বাড়ি থেকে ফিরে আসার আগে গ্রামের বেশ কিছু লোকজনের কাছে বিনোদের ব্যাপারে খোঁজ নিয়েছিলেন। তারা সবাই বলেছিল যে বিনোদ করোনাতেই মারা গেছিল। তার অন্তিম সৎকার তাদের গ্রামেরই শ্মশানে হয়েছিল। তারা সবাই সেই ব্যাপারটার সাক্ষী। এই ঘটনাটা শোনার পর আপনাদের কি মনে হয়েছে? ঘটনাটা কি সত্যি নাকি এরকম হতে পারে না? যা ধারণা অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। রাজস্থানের বিনোদ রাঠোরের এই ভৌতিক ঘটনা শোনাবার পর এই রকমই আরও একটা ঘটনা, যেটা পশ্চিমবঙ্গের বনগাঁর ঘটনা। বনগাঁতে রেল লাইনের ধারে একটা কলোনি। কলোনিতে থাকতো নিমাই পাল আর রীতা পালের পরিবার। সেখানে থাকতো তাদের বাবা মা আর তাদের ২ সন্তান। সন্তানের মধ্যে যে বড় তার নাম ফুলি, ক্লাস 3 ছাত্রী। আর ফুলির যে ছোট বোন, তার বয়স ২ বছর, সে তখনও স্কুল যাওয়া শুরু করেনি। ২০২৪ সালের মে মাসের একটা ঘটনা। ফুলি প্রায় প্রত্যেক দিনই স্কুল যেতে চাইতো না, কিন্তু মা ঘটনার দিন ভেবেছিল না, মেয়ে পেটে যন্ত্রণা বলছে কিন্তু তাকে স্কুলে পাঠাতেই হবে, কারণ স্কুলে না গেলে সে কিভাবে বড় হবে, ভালো মানুষ তৈরি হবে। তো সে স্কুলে যেতে চাইছে না, তাকে জোর করে তার মা স্কুলে পাঠাবে। সে বারবার বলছে তার পেটে ভীষণ যন্ত্রণা, সে কিন্তু স্কুলে যাবে না। অন্যদিকে তার ঠাকুমা দাদু তারা সবাই বলছে যে ফুলি মিথ্যা কথা বলছে। আগেও নানা রকম মিথ্যা কথা, কখনো পায়ে ব্যথা কখনো মাথায় ব্যথা বলে সে স্কুলে যায় না। স্কুলে তাকে পাঠাতেই হবে। এবার মা তাকে জোর করে রেডি করে তাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। বাচ্চাটা স্কুলে থেকে যায়, ইচ্ছা নেই তাও তাকে থাকতেই হয়। কিছুক্ষণের মধ্যেই স্কুল থেকে তার মাকে কল করা হয়
ক্লাস টিচার কল করে জানায় যে ফুলির শরীরটা খুব খারাপ, তার খুব ঘাম হচ্ছে আর তার পেটে যন্ত্রণা করছে। আমরা একটা অ্যাসিডিটির ওষুধ তাকে দিয়েও ছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আপনি এসে আপনার বাচ্চাকে নিয়ে যান, ডাক্তার দেখাতে হবে বলে মনে হচ্ছে। ফুলির দাদুকে পাঠানো হয় বাচ্চাটাকে নিয়ে আসার জন্য। ফুলির দাদু বাচ্চাটাকে নিয়ে আসে, কিন্তু সোজা তাকে বাড়িও আনতে হয়নি। শরীরটা এতই খারাপ ছিল যে তাকে নিয়ে গিয়ে বনগাঁ সরকারি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে একটু ট্রিটমেন্টের পর বলা হয় যে বনগাঁতে ঠিক করা যাবে না, একে নিয়ে গিয়ে নীলরতন সরকার মেমোরিয়াল হসপিটালে রেফার করছি আমরা। নিমাই রীতা সেই দিনই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ছোট্ট ফুলিকে নিয়ে চলে গেছিল নীলরতন সরকার মেডিকেল হসপিটালে। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে ভর্তি করে দেওয়া হয়। ভর্তি করতেই তার শরীরের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে তাকে আইসিইউতে ভর্তি করে দেওয়া হয়। আইসিইউতে সে আছে, বাড়ির লোকজন তেমনভাবে তার সাথে দেখা করতে পারছে না, সেও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। মাঝে মধ্যে তার বাড়ির লোকেরা, কাছের লোকেরা কাঁচের ঘরের বাইরে দিয়ে তাকে দেখছে। আশেপাশের আত্মীয়রা, যারা ঘনিষ্ঠ, যারা পরিচিত, তারা আসছে ফুলিকে দেখতে। ফুলির যে টিউশন টিচার মৌমিতা যার নাম, সে আসে ফুলিকে দেখতে। সে তার মায়ের সাথে ফুলিকে দেখতে এসেছিল। খুব গরম লাগছিল, আস্তে আস্তে সে পেপার বোট একটা ড্রিঙ্ক সেটা খেয়েছিল। মাও খেয়েছিল, মেয়েও খেয়েছিল, আর ফুলির জন্য একটা কিনে নিজেদের ব্যাগে রেখেছিল। কিন্তু তারা জানতো যে ফুলি ভীষণ অসুস্থ, ফুলির সাথে সেইভাবে দেখা করা, কথা বলা কিছুই যাবে না। তো তারা ফুলিকে বাইরে থেকে, কাঁচের ঘরের বাইরে থেকে দেখে। মন খুব খারাপ হয়, কারণ টিউশন টিচার, খুব ঘনিষ্ঠতা তাদের সাথে। ফুলি রোজ যায় মৌমিতার সাথে, কিছু ঘন্টা থাকে, গল্প করে, নানা রকম আবদার করে। বাচ্চাটাকে ওই অসুস্থ অবস্থায় চুপ করে শুয়ে পড়ে থাকতে দেখে খুব কষ্ট পেয়েছিল মৌমিতা, তার মা। তারা সবাই বাড়ি ফিরে আসে। সারাক্ষণ ধরে ওই ফুলির ব্যাপারেই কথা হচ্ছে। হঠাৎ করে বিকেল বেলায় 4টের দিকে কল এসেছিল যে ফুলি আর নেই। ফুলিকে সেখান থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর বাড়ির লোকজনদের মধ্যে কথা আলোচনা চলছে যে দাহ করা হবে নাকি বাচ্চা মেয়ে ফুলি, তাকে মাটির তলায় শোয়ানো হবে। শেষ পর্যন্ত বাড়ির লোকজনেরা ডিসাইড করে যে না, তাকে দাহ করা হবে। দাহ করা হয়। 3 দিন কেটেছে। যে কাজটা হয়তো 13 দিন না 10 দিন ঠিক আমার জানা নেই সেই সময় হয়, সেই কাজটাকে কিন্তু 3 দিনে সেরে ফেলা হয়েছে। বাড়ির লোকজন সমস্ত রকম পুজো আচ্চা ইত্যাদি সেরে ফেলেছেন। বাড়ির লোকজন, বিশেষ করে মা, ঠাকুমা, এরা নর্মাল জীবনে ফেরার চেষ্টা করছেন। একদিন ফুলির মারা যাওয়া তখনও 1 সপ্তাহ হয়নি। সন্ধেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে গিয়ে ফুলির ঠাকুমার মনে হয়েছিল যে অন্ধকারে, যেখানে ফুলি খেলা করত, সেখানে একটা ফুলির মতোই বাচ্চা দাঁড়িয়ে আছে, একটা মেয়ে। তো সেই ঠাকুমা সেই মেয়েটাকে উদ্দেশ্য করে বলেছিল, এই সন্ধে হয়ে গেছে, বাড়ি যা, অন্ধকার হয়ে যাচ্ছে, তুই এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বাচ্চাটা কোনো উত্তর দেয়নি। ফুলির ঠাকুমা আবার ফিরে চলে এসেছিল। এবার ফুলির দাদু রাত্রেবেলায় বাইরে বাজারের কাছে গিয়ে গল্পগুজব করতেন, সময় কাটাতেন। একটু রাত হয়ে গেলে তিনি বাড়ি ফিরে আসতেন। সেদিনও তিনি যখন বাড়ি ফিরে এসেছিলেন, তিনি ওই মাঠের দিকে তাকিয়েছিলেন। অন্ধকার মাঠ, কিন্তু রেল লাইনের ধারে, আগেই বলেছি, ট্রেনটা যাচ্ছিল মাঠের পাশ দিয়ে। ট্রেনের যে আলো, সেটাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ঠিক ফুলির মতো সাইজের কোনো একটা মেয়ে এখনো সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে মাঠে।
আলোটা পড়ছিল বলে ফুলির দাদু সেদিকে তাকিয়ে তিনি চিনতে পেরেছিলেন যে ওটা কিন্তু ফুলি। তিনি ভয় পেয়েছিলেন। জোরে সাইকেল চালিয়ে বাড়ি চলে এসেছিলেন। ঘরের ভেতর ঢুকে তিনি নিজের স্ত্রীকে ব্যাপারটা জানিয়েছিলেন। ফুলির মাকে কিন্তু ব্যাপারটা কেউ জানায়নি। ফুলির দাদু, ঠাকুমা, ফুলির বাবা সবাই ব্যাপারটা জেনেছিলেন। ফুলির ঠাকুমা বলেছিলেন যে ২-৩ ঘন্টা আগে আমি ওই অবস্থায় ওখানটাতে ওই বাচ্চাটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। ফুলির দাদু বলে যে আমিও দেখলাম। পরে কিন্তু তারা যখন গিয়ে দেখে দুজনের মধ্যে কেউ তাকে আর দেখতে পায় না। এইভাবে ২-১টা দিন আরও কেটেছে। এবার তারা জানতে পারে ফুলির যে বেস্ট ফ্রেন্ড তিথি, যার নাম, কয়েকটা বাড়ি পরেই তার বাড়ি। সেই তিথি ফুলি মারা যাওয়ার পরে মনটা তার খারাপ ছিলই। তার বাড়ির লোকজন, মা বাবা সবাই তাকে ভালোবেসে বুঝিয়ে সুঝিয়ে ঠিকঠাক রাখার চেষ্টা করছিল, কিন্তু তার প্রচণ্ড জ্বর হয়। প্রথমে ৩ দিন, তারপরে ৫ দিন, ৭ দিন কাটছে, জ্বর কিন্তু ছাড়ছে না। জ্বর তাকে এতখানি দুর্বল করে দিয়েছে, সে কথাও বলে না, সে বিছানা থেকে ওঠেও না, ভীষণ দুর্বল। তাকে ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে, এমনকি শেষ পর্যন্ত ৭ দিন যখন কেটে যায় বাড়িতে ডাক্তার ডেকে আনা হয়েছে, তাও কিন্তু তার শরীরের অবস্থার কোনো পরিবর্তন নেই। মা বাবা কান্নাকাটি শুরু করেছে। এদিকে ফুলির মা নর্মাল জীবনে ফেরার চেষ্টা করছে। যখন শুনেছে যে ফুলির বান্ধবী এতখানি অসুস্থ, তার মনে হয়েছে যে তার অবশ্যই যাওয়া উচিত, সেই বাচ্চাটাকে দেখে আসা উচিত। তো সে নিজের ছোট মেয়েকে সঙ্গে নিয়ে সেই বাচ্চা তিথিকে দেখতে যায়। দেখতে গিয়ে সে খাটে সেই বাচ্চার পায়ের দিকে বসেছে। হঠাৎ করে সবাই, ওই ঘরে থাকা সবাই লক্ষ্য করে সেই তিথি চোখ খুলেছে। চোখ খুলে তাকিয়েছে সেই মহিলার দিকে, গলা জড়িয়ে ধরে কেঁদে বলেছে যে মা, তুমি এতদিন আসোনি কেন? লোকজন অবাক হয়। তিথি এতদিন কথাই বলছিল না, এখন জেগে আবার বান্ধবী ফুলির মাকে মা বলে ডাকছে। শুধু তাই নয়, অনর্গল কথা বলছে যে তুমি আমার কাছে থাকো না কেন, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে তুমি একা ফেলে রেখেছো কেন, চলো আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে, আমি এখানে থাকবো না, এই বাড়িতে আমাকে ফেলে রেখেছো কেন। আর পুরো গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে ফুলি বলছে। ফুলি যেভাবে কথা বলতো, আবদার করতো মায়ের কাছে, ঠিক সেইভাবেই আবদার করছে। আরো অন্যান্য আশেপাশের লোকজনেরা তিথির বাড়িতে তিথিকে দেখতে যাচ্ছিল। মৌমিতা, সে যে ছিল তাদের টিউশন টিচার, ফুলিরও তারও, সেও গেছিল দেখতে। একই রকম ভাবে তাকে দেখতে পেয়েও কথা বলতে শুরু করে তিথি। তিথি বলে যে তুমি সেদিন আমাকে দেখতে গেলে হসপিটালে কলকাতাতে, তুমি আমাকে আমার পেপার বোটটা দিলে না কেন, শুধু একা একা খেয়েছো কেন? অবাক হয়ে গেছিল মৌমিতা। মৌমিতা যে যাওয়ার সময় পেপার বোট খেয়েছে, ফুলির জন্য একটা কিনে নিজের পার্সের মধ্যে রেখেছে, সেটা তো সে কাউকে বলেনি। তারা হসপিটালে গিয়ে তাকে দেখে চুপচাপ ফিরে এসেছিল, মন খারাপ করে বাড়িতে কথাবার্তা বলেছিল। সেই পেপার বোটটা যে এখনো ব্যাগের মধ্যেই রয়ে গেছে, সেটাও সে ভুলে গেছিল। তাহলে বিছানাতে শুয়ে থাকা ওই তিথি সেই দিনের ব্যাপারটা জানলো কিভাবে? সত্যিই কিন্তু সবাই ব্যাপারটা শুনে অবাক হচ্ছিল। যাই হোক, ফুলির মা, আশেপাশের লোকজনরা, সবাই, গ্রামের লোকজনরা যেমন ভাবে ঠিক তেমন ভাবেই তারা ভাবলো যে মনে হচ্ছে ফুলির আত্মা তিথির ভেতরে ঢুকেছে, ভর করেছে। এবার তাহলে কি করা উচিত? বিভিন্ন রকম ওঝা মৌলানা ডেকে ঝাড়ফুঁক, বিভিন্ন রকম জল খাওয়ানো, জায়গায় জায়গায় মন্দিরে, কালী মন্দিরে নিয়ে যাওয়ার একটা পর্ব শুরু হয় ওই বাড়ির। আরও সময় কেটেছে, তো দুঃখজনকভাবে সবাই সব রকম চেষ্টা করার পরও তিথিকে নর্মাল লাইফে ফেরানো যায়নি।
তিথি আছে, কিন্তু ওই ঘটনার পর থেকে যে 4 ক্লাস পর্যন্ত একটা নর্মাল বাচ্চা ছিল, অন্য সব বাচ্চার সাথে হেসে খেলে দিন কাটাতো, এমনকি বান্ধবী মারা যাওয়ার পরও সে ঠিকই ছিল। হঠাৎ করে তারপর থেকে সে অসুস্থ হয়, তার লম্বা সময় পর্যন্ত জ্বর থাকে। সে সেই বান্ধবীর গলার আওয়াজে কথা বলতে থাকে, বান্ধবীর বাড়ির লোকজনকে দেখে নিজের বাড়ির লোকজন বলে তার মনে হতে শুরু করে। তার বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট, ডাক্তারের ট্রিটমেন্ট ছাড়াও ওঝা, তান্ত্রিক ইত্যাদিতে ট্রিটমেন্ট চলতে থাকে। শেষ পর্যন্ত এখন তিথি নামের ওই বাচ্চাটা একটা স্পেশাল চাইল্ড, অ্যাবনর্মাল হয়ে গেছে সে। সে কথা বলে না, সে নিজে হাতে খাবারও খেতে পারে না, স্কুলে যাওয়াটাও তার বন্ধ হয়ে গেছে। তার মাকে তার সব রকম কাজ করে দিতে হয়। যে ঘটনা তার ফ্যামিলির সাথে ঘটেছিল সেটার কোনো সায়েন্টিফিক কারণ থাকতে পারে, তবে আশেপাশের লোকজনেরা মনে করে যে ফুলের অতৃপ্ত আত্মা তার মধ্যে প্রবেশ করে তাকে অসুস্থ করে দিয়েছে, আজীবন হয়তো তাকে এইভাবেই কাটিয়ে ফেলতে হবে। আপনাদের কি ধারণা, কি মতামত অবশ্যই কমেন্টে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।